আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েশ্চেন এন্ড থটস। আজকে আমরা থার্মোডাইনামিক্সের একটা মজার জিনিস নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তো এটার একটা প্র্যাকটিক্যাল ইউজ হয় সাধারণত রেল লাইনের পাতগুলোতে। আমরা দেখেছি যে রেল লাইনের পাতগুলোর একটা নির্দিষ্ট পাত পর আরেকটা পাত আসার আগে মাঝখানে একটা গ্যাপ দেওয়া হয়। এখন এই যে গ্যাপটা দেওয়া হয় কেন, এই গ্যাপটা না দিলে কি হতো, দিলে কতটুকু দিতে হবে, এই সব প্রশ্নের উত্তর আমরা আজকে শিখব আজকে এই টপিকের মধ্য দিয়ে। শুরুতেই আমরা ইকুয়েশনটা নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা একটা লোহার পাত নিলাম, আর এই লোহার পাতের একটা দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে L1। এখন এই লোহার পাতে আমরা তাপ দিব। তাপ দেওয়ার কারণে আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি পায়। তো তাপমাত্রা শুরুতে ছিল মনে করলাম আমরা T1 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপ দিলাম তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে T2। ওকে, তাহলে এখানে তাপমাত্রার পার্থক্য কতটুকু? del T is equal to T2 minus T1। তাপমাত্রার পার্থক্য আমরা পেয়ে গেলাম। যেহেতু আমরা তাপ দিলাম তাই লোহার দৈর্ঘ্য আগে ছিল L1, তখন আর L1 থাকবে না, এটা কিছুটা প্রসারিত হবে। এটা প্রসারিত হয়ে গেল L2। তাহলে এখানে আমরা আবার তার দৈর্ঘ্যের একটা প্রসারণ পাইলাম। সেই দৈর্ঘ্যের প্রসারণটা হবে জাস্ট এইটুকু, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ del L is equal to হবে L2 minus L1। ওকে, তো এখন আমরা দেখতে চাই যে এখানে কতটুকু দৈর্ঘ্য বিকৃতি হলো। তাহলে দৈর্ঘ্য বিকৃতিটা কি দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি তার দৈর্ঘ্য পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 minus L1। কতটুকু দৈর্ঘ্যতে? L1 দৈর্ঘ্যতে। তাহলে আমরা এখানে লিখতে পারি L1 এ দৈর্ঘ্য বৃদ্ধি L2 minus L1। তাহলে 1 ইউনিটে তার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু? 1 ইউনিটে তার দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 minus L1 over L1। এই ইকুয়েশনটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। মনে রাখা দরকার যে দৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই। এইখানে মিটার আর এখানে হবে মিটার, মিটার মিটার ক্যান্সেল আউট হলে দৈর্ঘ্য বিকৃতির কোনো একক থাকবে না। ওকে, তো দৈর্ঘ্য বিকৃতিটা আমরা পেলাম L2 minus L1 over L1। এই দৈর্ঘ্য বিকৃতিটা কেন হলো? তাপ দেওয়ার কারণে। তাপ দিলে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণেই এই দৈর্ঘ্য বিকৃতি হয়েছে। তাহলে কোন তাপমাত্রা বৃদ্ধির কারণে? T2 minus T1 তাপমাত্রা বৃদ্ধির কারণে। তো আমরা এখানে লিখি del T বা T2 minus T1 তাপমাত্রার বৃদ্ধিতে, এখানে সবসময় যে বৃদ্ধিতে হবে এমনটা না, এটা হ্রাসও হতে পারে। আমরা একটু বৃদ্ধিতে দেখি। T2 minus T1 তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য বিকৃতি কত হবে? L2 minus L1 divided by L1। তাহলে তাপমাত্রা বৃদ্ধি যদি আমরা এখন 1 ডিগ্রি নিতে চাই, 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য বিকৃতি হবে L2 minus L1 over L1 into T2 minus T1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে যে পরিমাণে দৈর্ঘ্য বিকৃতি ঘটে সেটাই হচ্ছে L2 minus L1 over L1 into T2 minus T1। এটাকে বলা হয় মূলত দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগের আমরা এই ইকুয়েশনটা পেলাম। তো এখানে এককটা কি আসবে একটু বলে দিই। L2 minus L1 by L1 দৈর্ঘ্য বিকৃতি, যার কোনো একক নেই, শুধু নিচে থাকবে তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপমাত্রা পার্থক্যের একক আমরা নিতে পারি সেলসিয়াস ও কেলভিন। তাহলে এই তাপমাত্রা পার্থক্য নিচে মানে সেলসিয়াস নিচে থাকবে, উপরে উঠলে আমরা এটাকে লিখতে পারি পার ডিগ্রি সেলসিয়াস অথবা কি পার কেলভিন, যে কোনো একটা আমরা নিতে পারি। তো প্রসারণ সহগ এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল L2 minus L1 over L1 into T2 minus T1। তো এখানে আমাদের যে এটার একক হচ্ছে পার কেলভিন ধরে নিলাম। ওকে, তাহলে এখন আমাদের তাপ কতটুকু দেওয়ার কারণে ডাজন্ট ম্যাটার, তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেল এটা যদি আমরা জানি, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 minus L1 এটাও যদি আমরা জানি, এবং তার আদি দৈর্ঘ্য কত এটাও যদি আমরা জানি, তাহলে সহজেই লোহার দৈর্ঘ্য প্রসারণ আমরা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা কিছু মান ধরে নিই যে মনে করলাম তার আদি দৈর্ঘ্য ছিল 4 মিটার, সেই তাপমাত্রা শুরুতে ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তীতে তাপ দেওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মনে করলাম এটা হয়ে গেল 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পার্থক্য হবে এখানে
35 minus 27 মানে 8 ডিগ্রি সেলসিয়াস। এখন যেহেতু আগের তো জানি, এখন আমরা যদি L2 ও জেনে নেই, মানে L2 এই তাপমাত্রা বৃদ্ধির কারণে তার নতুন যে দৈর্ঘ্য পেয়ে গেলাম সেটা যদি ধরে নেই 4.0003721 মিটার, তাহলে সহজেই এখন আমরা এখানে মানগুলো বসিয়ে আলফার মান পেয়ে যাব। সো আলফা ইকুয়াল টু হবে 4.0003721 minus 4 divided by 4 into 8 degree. সো এই পুরো মান যদি আমরা ক্যালকুলেট করি 1.16 into 10 to the power minus 5 per Kelvin. ওকে, তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগটা পেয়ে গেলাম। এবার আমরা লোহার পাতের রেল লাইনে যে থাকে সেখানে একটা পাতের পরে আরেকটা পাতের মাঝখানে কতটুকু গ্যাপ রাখলে অ্যাক্সিডেন্ট হবে না সেটা নিয়ে এখন একটু আলোচনা করব। তো রেল লাইনের যে লোহার পাত থাকে সেখানে শুধু লোহার দৈর্ঘ্য বরাবর প্রসারিত হয় না, প্রস্থ বরাবর প্রসারিত হয়। তাহলে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই মিশি থাকবে। তখন শুধু আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করলে হবে না, তখন ক্ষেত্রফল চলে আসবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানেই ক্ষেত্রফল। তখন আমাদের এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের পরিবর্তে যে নতুন ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগে আমরা লিখতে পারি বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা ইকুয়াল টু, তখন এখানে হবে ক্ষেত্রফলকে আমরা a দ্বারা প্রকাশ করি, তাই a2 minus a1 divided by a1 into t2 minus t1। একদম সিমিলার, L2 এর জায়গায় a2, L1 এর জায়গায় a1। সো এইভাবে আমরা ক্ষেত্র প্রসারণ সহগটা নিয়ে আসতে পারি। এখন এই লোহার পাতের ক্ষেত্রফল প্রসারণ সহগটা আমরা বের করার চেষ্টা করব। তো আমরা অলরেডি লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ পেয়ে গেছি আগের প্রশ্নতে। এখন যেহেতু দৈর্ঘ্য প্রসারণ সহগ জানি, তাহলে এখান থেকে সহজেই ক্ষেত্র প্রসারণ সহগ বের করার জন্য আমরা একটা ইকুয়েশন নিতে পারি, সেটা হচ্ছে বিটা মানে ক্ষেত্র প্রসারণ সহগ সমান 2 আলফা। ওকে, তাহলে আমরা আলফার মান জানলেই কিন্তু 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলেই ক্ষেত্র প্রসারণ সহগ পেয়ে যাব। তাহলে চলুন, তাহলে এবার আমরা এখানে একটা রেল লাইন কনসিডার করলাম। এখন এই রেল লাইনের মাঝখানে যে গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে, এই গ্যাপগুলোতে কতটুকু গ্যাপ রাখলে একটা অ্যাক্সিডেন্ট না হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা অলরেডি আলফার মান জানি, আমরা আলফা যেহেতু জানি, আমরা আলফার মান জানি হচ্ছে 1.16 into 10 to the power minus 5 per Kelvin। তাহলে এখান থেকে সহজেই আমরা বিটা বের করে নিয়ে আসতে পারবো। যদি আমরা বিটার মানও জানি 2 আলফা, এটা ক্যালকুলেট 2 into 10 to the power minus 5 per Kelvin। ওকে, আলফা এবং বিটা আমরা জেনে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে এইখানে কতটুকু গ্যাপ রাখলে। তাহলে কোন একটা রেল লাইনের পাতে ক্ষেত্র প্রসারণ সহগটা আমাদেরকে দিয়ে দিল। যখন ক্ষেত্র প্রসারণ সহগ আমাদেরকে দিয়ে দিবে, তখন আমরা এইখানে মাঝখানে কতটুকু গ্যাপ, মনে করলাম আমাদের এখানে গ্যাপ রাখা হয়েছে 10 সেন্টিমিটার স্কয়ার। এখন এই গ্যাপের কারণে কোনো অ্যাক্সিডেন্ট হবে কিনা না প্রশ্ন আছে সেটা। আর আরেকটা জিনিস দিয়ে দিল যে তার পাতের প্রথম ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কয়ার দিয়ে দিল। 4 মিটার স্কয়ার ক্ষেত্রফল দিয়ে দিল আর ক্ষেত্র প্রসারণ সহগ দিয়ে দিল। আমাদেরকে জানতে চাইছে যদি মাঝখানে 10 সেন্টিমিটার স্কয়ার গ্যাপ থাকে তাহলে অ্যাক্সিডেন্ট ঘটবে কিনা। তো চলুন আমরা শুরু করি। আমরা জানি কি বিটা সমান কি 2 আলফা। তাহলে আমরা বিটার মান জানি, বিটা ইকুয়াল টু হচ্ছে a2 minus a1 divided by a1 into t2 minus t1। আমরা আগের মতোই তাপমাত্রা আগে ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়ে গেল 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে তাপমাত্রার পার্থক্য জানি, সেটা হবে কত 35 minus 27, আর আদি ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কয়ার। বিটার মানও জানি, তাহলে কতটুকু প্রসারিত হবে এই ডেল a2 minus a1, এটা হচ্ছে প্রসারণ। কতটুকু প্রসারণ হবে চলুন বের করে নিই। বিটার মানটা লিখে নিই 2.32 into 10 to the power minus 5। পাতের ক্ষেত্র প্রসারণ কতটুকু প্রসারিত হবে সেটা, তাহলে a2 minus a1 টা আমরা কত আছে, এটা মাল্টিপ্লাই 7.442 into 10 to the power minus 4 মিটার। তাহলে আমাদের কতটুকু প্রসারিত হলো 7.442 into 10 to the power minus 4 মিটার স্কয়ার। এইটুকু যদি আমরা সেন্টিমিটারে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দুইবার 100 গুণ করে দিই, তাহলে 7.442
into 10 to the power minus 4 into 10 to the power 4, তাহলে আলটিমেটলি এটা চলে যাবে সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a2 a1 is equal to আসবে 7.442 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ পাওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 27 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, মানে 8 ডিগ্রি সেলসিয়াস। 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে 4 মিটার স্কয়ার যে পাত ছিল সেই পাতের ক্ষেত্র প্রসারণটা হয়েছে 7.442 সেন্টিমিটার, মানে আলটিমেটলি 7 সেন্টিমিটার স্কয়ার বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের এখানে গ্যাপ রাখা হয়েছে 10 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোটা গ্যাপ ফিল আপ করতে পারে নাই, একটু বাকি আছে। তো একটু বাকি থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি এটা 10 এর চেয়ে বেশি হয়ে যেত, মানে 12 সেন্টিমিটার স্কয়ার অথবা 11 সেন্টিমিটার স্কয়ার যদি হয়ে যেত প্রসারণটা, তখন দেখা যেত এই আগের পাতটি পরের পাতের সাথে ওভারল্যাপ করে ফেলছে। যখন এরকম একটু ওভারল্যাপ করে ফেলবে, মানে এই প্রথম পাতটা পরের পাতে যখন উপরে উঠতে চাইবে, তাহলে পরের পাতটা এরকম উপরে উঠতে চাইবে, আলটিমেটলি দেখা যাবে যে এই রেল লাইনটা আঁকা বাঁকা হয়ে গেছে। আর যখন রেল লাইনটা আঁকা বাঁকা হয়ে যাবে তখনই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে যখন কোন একটা পাত সেট করা হবে রেল লাইনে, তখন কিন্তু আগেই কতটুকু সর্বোচ্চ তাপ পাবে এবং কতটুকু তাপমাত্রা সর্বোচ্চ বৃদ্ধি পেতে পারে এগুলো হিসাব করেই মাঝখানের এই গ্যাপটা দেওয়া হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাপটা একটু বেশি রাখা হয়, আবার অতিরিক্ত রাখা হয় না, একটু বেশি রাখা হয়, যার কারণে যাতে তাপমাত্রা কোনো কারণে যদি অতিরিক্ত বেড়ে যায় তখন যাতে প্রসারণটা এমন পরিমাণে না হয় যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আমাদের দেখতে পেলাম যে আমরা যে মানগুলা নিয়ে কাজ করছি সেখানে অ্যাক্সিডেন্ট হবে না। সো আশা করি রেল লাইনে কেন পাতের মধ্যে গ্যাপ রাখা হয় সেটা আমরা বুঝতে পারছি। সো দ্যাটস অল টুডে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।